অধ্যক্ষবৃন্দ এবং আমার সামনে আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা দেওয়া, আমি সামনের দিকে তাকিয়ে এত আনন্দিত যে আমার বক্তৃতা দেওয়ার অনেকটা বাধাই সৃষ্টি করছে। কারণ আমি এত শিক্ষক, দীর্ঘ 31 বছর শিক্ষকতা করি, শিক্ষক আন্দোলনও করেছি, শিক্ষক নিয়ে কাজও করেছি, কিন্তু এত শিক্ষক আমি জমা করতে পারিনি কখনো। বিদায় আজকে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই কারণে আসে আপনাদের সাথে দেখা হবে। আর সর্বোপরি যেটা, আমি গত একটা সেমিনারে এমপি সাহেব করেছিলেন ময়ূরকুঞ্জে, যদিও আমাদের দাওয়াত ছিল কিন্তু গিয়ে দেখলাম মাধ্যমিকে, তারপরে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেখানে কিছু প্রস্তাব করেছিলাম। আমি আসলে যে 31 বছরে আমি আমার শিক্ষকতা দেখেছি, এভাবে যে কেউ কোনো এমপি বা আমাদের জনপ্রতিনিধিরা শিক্ষককে ডাকেন না, শিক্ষার কথা ভাবেন না। প্রায় পত্রিকায় দেখি ওনাকে, যদি ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, এই কারণে যে একজন মানুষ এই নিয়ে ভাবছেন আমাদের অঞ্চলে। আমি বিভিন্ন ছেলেমেয়ের টুকটাক দেয় বলি, আমরা যে আমি শিক্ষা নিয়ে সেমিনার নিয়ে আলোচনা করতে হলে সামগ্রিক শিক্ষার একটা বিষয় আছে রাষ্ট্রীয়ভাবে। আর আমাদের এই যে অঞ্চল, এই যে তিনটি উপজেলা, সেখান নিয়ে যদি কথা বলা হয়, সিলেট নিয়ে যদি কথা বলা হয়, আমি বলবো এই দিকেই। কারণ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার একটা চিত্র রয়েছে এবং আমাদের একটা পরিসংখ্যান একটু আগে আমার একজন সহকর্মী কলেজ শিক্ষক বলে গেছেন, আমরা এই সিলেটের ভয়াবহ অবস্থা আগামীতে, শিক্ষা অত্যন্ত ভয়াবহ। একটা কারণ, আর একটা মজার কথা হলো, ইদানিং যেমন ছেলেও বিয়ে করতে পাওয়া যাবে না, মেয়েও পাওয়া যাবে না, সব উচ্চকিত চলে যাচ্ছে। এই কারণে আমরা খুব দুর্দশায় পড়বো, ইদানিং এইরকম অবস্থা হয়ে গেছে। এখন শিক্ষার ওই অঞ্চলের কথা যদি ভাবি, যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সমাজ ব্যবস্থা, আপনারা সব এখানে জ্ঞানী মানুষ, যে কোনো সমাজ ব্যবস্থা পরিবর্তন করাতে হলে শিক্ষকের দরকার, সমাজকে বদলে দেওয়ার জন্য শিক্ষক দরকার। কিন্তু আমরা জানি, আমি সামনে যারা আছেন অত্যন্ত বেদনানী আছেন, আমরাও বেদনায় ছিলাম। আমাদের যে মান এবং মর্যাদা, আর্থিক যে সম্মতি, এটা মোটেই উপযুক্ত নয়, রাষ্ট্রে বলে দেওয়া হচ্ছে না। তাই আমরা আমাদের মান এবং মর্যাদার জন্য লড়াই করতে হবে এবং আমার নৈতিকতা রাখতে হবে। আমরা আমাদেরকে প্রশ্ন করলেও কিছু প্রশ্ন আছে, 31 বছরে দেখেছি, আমরা বিল বাউচার করি অবৈধভাবে, এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, মাথা উঁচু করে থাকতে হবে। আমি এই সেমিনারে আজকে বিশেষ করে আমাদের বালাগঞ্জ এবং দক্ষিণ সীমান্ত পশ্চিমবঙ্গের শিক্ষার উন্নয়নে আমি কিছু প্রস্তাব করতে চাই। প্রথমত, ছাত্র শিক্ষক অভিভাবক যদি একটি শিক্ষার মূল বিষয় হয়, শিক্ষকের উন্নয়ন কথা আমরা বললাম, কিন্তু ছাত্র এখন উপস্থিতি কম। গত সেমিনারে একজন শিক্ষক বলেছেন, এই শিক্ষক ছাত্র অত্যন্ত ক্লাসে উপস্থিত হয় না, তাদেরকে আনার জন্য ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা আপনারা জনপ্রতিনিধি যারা, তারা বিশেষ ভূমিকা পালন করতে পারবেন। আপনারা জনগণের সাথে থাকেন, এখানে আমাদেরও ভূমিকা আছে, আমরা যাই আর আছি। সত্যি কথা যেটা, লুকানোর কিছু নেই, ইন্টারভিউতে আমরা যাই বলবো না কেন, আমরা আমাদের কষ্ট করতে হবে, আমরা ভূমিকা নিতে হবে। তো সর্বোপরি বেশি ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধি। আপনি যদি মনে করেন এখন আপনি এমপি আছেন, আমরা আপনাকে করুক বা নাই করুক সেদিকে যাচ্ছি না, আপনি ভাবছেন যেহেতু আগামীতেও ভাববেন, আমরা আপনার পাশে থাকবো, আমি ব্যক্তি করে থাকবো, এটা করুন। প্রশিক্ষণের কথা বলেছে, প্রশিক্ষণ ছাড়া শিক্ষক উন্নতি করতে পারে না, শিক্ষা ভালো দেওয়া যায় না, এটা সব। কারণ আমি ইতিহাস পড়াইতে মানুষের কাহিনী হয়ে যায়, লোক বিরোধী আস্তে আস্তে আমি হয়ে যায়। এখানে শিক্ষককে ট্রেন করতে হবে, কারণ মানসিক উদ্দীপনা সৃষ্টি করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। সব শিক্ষায় সব শিক্ষণের প্রশিক্ষণ হয়, আমাদের প্রশিক্ষণ হয় না, কোনো সামগ্রিক টাকা পয়সা আমলারা মারে। সেদিনও বলেছিলাম, শিক্ষাকে আমরা থেকে মুক্ত করতে হবে, শিক্ষাকে শিক্ষকের কাছে রাখতে হবে, শিক্ষকদের কাছে রাখতে হবে, তাই না আমরা উন্নতি করতে পারবো। এখানে আরেকটি কথা বলি, আজকে একদিনের সেমিনারে সেখানে বলছি, আজকে বলছি, কাজ হবে না। এটা প্রক্রিয়ার বিষয়, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বিষয়। ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন আমাদের আছেন এই অঞ্চলে, বালাগঞ্জ, দক্ষিণ সীমা এবং পশ্চিমবঙ্গে অনেক জ্ঞানী শিক্ষক বৃন্দ আছেন, অবসরপ্রাপ্ত, তাদেরকে ডাকেন, স্বল্প পয়সা বসেন
একটা পরিকল্পনা করেন, তারপরে এগিয়ে যান। আপনি ভাবতেন, আমি আবারও বলছি, আমি এর জন্যই আসি আপনার শিক্ষার উদ্দেশ্যে চাই, কারণ আপনার জনপ্রতিনিধি চাকরি একটা ইন্টারেস্ট। তারপরে আপনি যে ভাবতেন আমি থাকবো আপনার সাথে, আমরা থাকবো আপনার সাথে, আপনি, কারণ আমরা এত খুশি যাচ্ছি। আরেকটি কথা বলছি, কেউ মনে করিও না, কিছুদিন পরে যেটা হয়তো নিবন্ধন মাধ্যমে শিক্ষক কিছু ঘটছে, সিলেটের কোন শিক্ষক থাকবে না, কারণ মেধা এখানে লড়াই করে পাচ্ছে না কোন শিক্ষক, বিদায় করতে তারা যায় 5 বছরের মধ্যে শিক্ষক শূন্য হয়ে যাবে স্কুল কলেজ গুলা, সিলেটে শিক্ষক থাকবে না। সুতরাং এদিকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ আপনার জনপ্রতিনিধি, আপনার সমাজ সেবক মানুষ। আমরা বললে আমাদের অনেক ক্ষেত্রে হয় না, আর আমরা ঐক্যবদ্ধ নয়। আমি বক্তব্য বাড়াবো না, সেমিনার 3 দিনের করেন বা স্বল্প পরিসরে একটা কমিটি করেন, পরিকল্পনা করেন, তাই ইনশাআল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য, আপনাদের লক্ষ্য এবং এগিয়ে যেতে পারবো। আমরা অঞ্চলে যখন শুরু করেছিলাম, আমি এটা বলবো, দলীয় রাজনীতি মুক্ত রাখা উচিত শিক্ষা প্রতিষ্ঠান। একটু আগে সেখানে যে প্রিন্সিপাল সাহেবের কথা হয়েছে, আমরা এখানে সিলেটে সম্প্রীতির জায়গা অত্যন্ত, কালকে দেখলাম 2 লেভেল খোলাখুলি গোলাগুলি করতেছেন, ভিন্নমত থাকবে। আমি বিশ্বাস করি আমরা শিক্ষার উন্নয়ন যদি কলেজ ক্যাম্পাসকে, আমি রাজনীতিমুক্ত মানুষ, আমি আমি সর্বোচ্চ বিদ্যাপীঠের রাজনীতি সচেতন মানুষ, কিন্তু রাজনীতি সচেতন হলে আমি যখন ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র শিক্ষক মানুষ হিসাবে দেখতে হবে, রাজনীতি হিসেবে দেখলে আমি শিক্ষক নই, এই মানসিকতা আমাদের থাকতে হবে, তাইলে আমরা এই অঞ্চলের শিক্ষা উন্নয়ন করতে পারবো। আমি বক্তব্য বাড়াবো না, কারণ অনেক বিজ্ঞজন আছেন, উদ্বোধনে খুব সুন্দর দেখবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান মুখ্য আলোচক, ব্যবস্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান অনুষদ প্রফেসর ডক্টর নাসরুল হাসান মজুমদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাতারান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলোচক, আজকের অনুষ্ঠানে আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদ আলী। আমরা যাকে তাদের স্বাগত জানাই, কর্মকালীর মাধ্যমে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক এবং আলোচক বৃন্দকে। খুব সুন্দর বক্তব্য রাখেন জনাব সুবহান আলী স্যার, সরকারি অধ্যাপক বাংলাদেশ সরকারি কলেজ। একটু অপেক্ষা করেন আমাদের। না বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। আমরা শিক্ষক যারা, আমরা যারা শিক্ষক, আমাদের শিক্ষক আছে দুজন, একটি হচ্ছে সময় আর একটি হচ্ছে জীবন। জীবন শিক্ষায় কিভাবে সময়কে ব্যবহার করতে হবে, আর সময় শিক্ষায় কিভাবে জীবনকে ব্যবহার করতে হবে। আমাদের সবার দক্ষতাও সমান নয়, সেই দক্ষতার নিজের জায়গা থেকে দক্ষতাকে বাড়ালে আমরা এখন বাংলাদেশকে এগিয়ে যাবো, আমার কিছু তুমি যাবে। এবারে আমাদের মাননীয় অতিথিবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর নাসরুল হাসান মজুমদার স্যারকে ফুল দিয়ে বরণ করতে যাচ্ছেন আমাদের জানাবেন প্রভাষক পরিসেনাপতি। আমরা জাতীয় সমাজ দ্বারা করতালি মাধ্যমে সম্মান জানাচ্ছি। এবারে আজকের অনুষ্ঠানের আয়োজক ছাত্র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাকিম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের কলেজের প্রভাষক সোনিয়া রবিনা। সম্মানিত সুধী, আপনাদের সার্বিক সহযোগিতা এবং প্রাণময় বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সার্থকতার দিকে যাচ্ছে। আমরা দিয়ে গেছি আমাদের মঞ্চের উদ্দেশ্য, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বৃন্দ। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সংবিধান নির্মাণ মহিলা বাংলা
যার মাধ্যমে আমাদের রিপ্রেজেন্টেটিভ বক্তব্য যেটি শেষ করতে যাচ্ছি নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে সহকারী অধ্যাপক রোমানা সুলতানা ম্যাডাম। তুমি কথাটা বলতেই হবে মেয়েরা নিউজ রোমানা সুলতানা ম্যাডাম সহকারী অধ্যাপক। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত আজকের এই সেমিনারের উপস্থিত সুধী, সম্মানিত সুধী এবং আমার সহকর্মী, শ্রদ্ধেয় সবাইকে সালাম এবং আদাব জানিয়ে শুরু করছি। আমি আসলে একদমই প্রস্তুত নই, হঠাৎ করে আমার নাম ঘোষণা করা হয়েছে, তারপরে আমি একটু চেষ্টা করছি কিছু বলার। আমি সেজন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে। এ ব্যাপারে শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে আসলে অনেক স্যার অনেকগুলো প্রসঙ্গই তুলে এনেছেন। আমি খুব সংক্ষেপে দুটো প্রসঙ্গে বলতে চাই। তার প্রথমটি হচ্ছে শিক্ষার মান যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করেই একটু বেশি দৃষ্টি দিতে হবে এবং বলতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার্থী যারা এখন বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে এরা একদমই ক্লাসমুখী নয়, তাদেরকে ক্লাসমুখী করতে হবে এবং সে কারণেই আমাদেরকে যা কিছু করার, যেভাবে ব্যবস্থা নেওয়ার, আমার মনে হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ এখনকার যে শিক্ষা ব্যবস্থা হয়েছে, এখনকার শুধু না, আমরা অতীতের কথাও বলতে পারি যে পড়াশোনা না করলে কিন্তু কখনো ভালো রেজাল্ট শুধু না, পাশাপাশি নিজের যে পড়াশোনার যে বেসিকটা সেটাও তৈরি হয় না। যতই আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা বলি না কেন, সবকিছু মূল হচ্ছে আমাকে পড়তে হবে। আমি যদি অনেক অনেক পড়তে পারি তাহলে এখান থেকে আউটপুট হিসাবে আমি কিছু দিতে পারবো, কিন্তু আমার যদি জানাই না থাকে তাহলে আমি কিভাবে দিব? ব্যাপারটা এরকম। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমাদেরকে ক্লাসে আনতে হবে, তাদেরকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা বাসায় থাকে, ক্লাসে আসে না, তারা দেখা যায় তুলনামূলক সবসময় রেজাল্ট খারাপ করে বা তাদের বেসিকটাও তৈরি করার সুযোগ পায় না। আমরা যখন বিভিন্ন বিষয়ে জানি বা এই যে ট্রেনিং এর কথা এসেছে, আমার আগের একজন বক্তা বলেছেন যে শিক্ষকদের প্রশিক্ষণ অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার তো বটেই। তারপরে আমি শিক্ষার্থীদের জন্য যেটা বলছি যে কোনো শিক্ষার্থী যখন বাসায় বসে শুধু তার বইটা পড়ে পরীক্ষা দেয়, সেই খাতাটা, আর যে শিক্ষার্থী রেগুলার ক্লাস করে তার শিক্ষকের সাথে যোগাযোগ রেখে এবং তার পড়াশোনাগুলো নিজে ভালো করে বুঝে যখন পরীক্ষা দেয়, সেই দুইটা খাতা যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করি তাহলে বুঝবো যে শিক্ষার্থীদের ক্লাসমুখী করাটা কতটাই গুরুত্বপূর্ণ। আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমি সিলেট শিক্ষা বোর্ডের একজন অনেক পুরাতনী পরীক্ষক, প্রধান পরীক্ষক বলতে পারেন। সেক্ষেত্রে আমার আসলে মানে এত দুঃখ লাগে, এত কষ্ট হয়, আমি প্রায় আমার কলিগদের সাথে শেয়ার করি যে যত দিন আমরা সামনের দিকে এগোচ্ছি, যত আধুনিক হচ্ছি, তত শিক্ষার্থীদের মান নিচের দিকে নেমে যাচ্ছে। কোন স্টুডেন্ট সাতটা ক্রিয়েটিভ যখন লিখবে, হতেই পারে যে সে একটি বা দুটি ক্রিয়েটিভ তার কমন পড়েনি। সেক্ষেত্রে সে কি করবে যে তার নিজস্ব বেসিক আইডিয়া, অভিজ্ঞতা দিয়ে সে দুটি ক্রিয়েটিভ বানিয়ে লিখতেই পারে। কিন্তু ভীষণভাবে অবিশ্বাস্য যে, এবং এখানে আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন যারা বোর্ডের খাতাগুলা দেখেন, ইভেন শুধু বোর্ডের খাতা না, নিজের কলেজের পরীক্ষার্থীদের খাতাগুলো দেখলেও বোঝা যাবে যে আমাদের শিক্ষার্থীদের মান কোন পর্যায়ে আছে। এটা ভাবলেই জানা আমার শরীরটা কেঁপে ওঠে, বুকটা কাঁপে যে আমরা কি জেনারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সবসময় বলি যে আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এর কি কোনো উপায় আসলে নাই? আর এই জন্য আমি বলতে চাচ্ছি যে আজকের এই সুন্দর যে সেমিনারের আয়োজন হয়েছে, এত বৃহত্তর না হোক, খুব স্বল্প পরিসরে হোক, স্বল্প আয়োজনে হোক, আমরা কিন্তু রেডি আছি সবসময়ের জন্য যে এই যে সমবেত হয়ে কিভাবে মান উন্নয়ন করা যায়, কিভাবে শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করা যায়, কিভাবে তাদেরকে আগ্রহী করা যায় পড়াশোনার ব্যাপারে, সে ব্যাপারে আসলে আমাদের ধারাবাহিক একটা এই আয়োজন বা এই সম্মেলনের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি।
সেই হিসাবে আমার এই কথাটা যদি আপনারা বিবেচনা করে দেখেন, তাহলে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যে এখনকার শিক্ষার্থীরা কেন ক্লাসে আসে না, কেন তারা বাসায় থাকে, কেন পড়াশোনা করতে চায় না। এটা আমাদেরকে আগে উদ্ধার করতে হবে, এই সমস্যাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, করে নিয়ে তাদেরকে ক্লাসমুখী করতে হবে, এবং তাদেরকে যদি যখনই আমরা হাতে পাবো তখনই না আমি কিছু দিতে পারবো। এখানে শিক্ষকদের প্রশিক্ষণের কথা এসেছে, অবশ্যই অবশ্যই আমি ভীষণভাবে এটার সাথে একমত পোষণ করছি যে দক্ষতা শিক্ষক খুবই প্রয়োজন। কিন্তু আমার কথা হচ্ছে আমার মধ্যে যতটুকুই আছে সেই ততটুকুই যদি আমি আবার ছাত্রছাত্রীদেরকে দিতে না পারলাম, সেই সুযোগটুকুই যদি না পারলাম, তাহলে কি করে হবে। আমি আমার প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল স্যারকে আমি প্রায় এই কথাটা বলি যে স্যার কোনোভাবে যদি আমরা শিক্ষার্থীদেরকে 100% উপস্থিত করতে পারি, ক্লাসে উপস্থিতি যদি বাড়ানো যায়, তাহলে আমি অন্তত আমার সাবজেক্টে গ্যারান্টি বা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমি তাদেরকে শতকরা পাশের হার দিতে পারবো। এটা আমার তাগিদ, বা আমি বিশ্বাস করি যে তাদেরকে আমরা যদি কাছে পাই তাহলে অবশ্যই সব শিক্ষক তাদেরকে শিক্ষার মান উন্নয়নে সক্ষম হতে পারবে। ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে মাননীয় অভিভাবকের ব্যস্ততার কারণে আমরা বক্তব্যগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করি। আমরা সাধারণ শিক্ষকের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম। এরপরে আমাদের অভিভাবকের বক্তব্য। মূল্যায়ন ব্যবসায় মহিলা কলেজের বন্ধু সুমন চন্দ্র দাস তার জাতীয় বক্তব্য রাখেন। শিক্ষার মাননীয় শিক্ষক, আজকের সেমিনারের শ্রদ্ধেভাজন সভাপতি, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাসুদ চৌধুরী, মঞ্চে উপস্থিত বালাগঞ্জ, বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমার জনমানুষের নেতা, বিগত উপনির্বাচনে যিনি বালাগঞ্জ, বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমা থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আজকের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের মুখ্য আলোচক ডক্টর জনাব মাজারুল মজুমদার, বেল ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রশাসন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঞ্চে উপস্থিত রয়েছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক নেতা, শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন বালাগঞ্জ কলেজ, জালালপুর কলেজ এবং লতিফা শফি মহিলা কলেজ, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ আমাদের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বিশ্বনাথের ডিগ্রি পর্যায়ে সকল কলেজের অধ্যক্ষবৃন্দ এবং উপস্থিত আমার সামনে আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, বক্তব্যের শুরুতে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যিনি আমাদের এই সেমিনারের আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বালাগঞ্জ, বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমা বিগত দিন আমি আমার শিক্ষকতা জীবনে এত মিলন মেলা দেখি নাই শিক্ষক পর্যায়ে, যার জন্য আমি তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আর আমার আসলে সেই অভিজ্ঞতা নেই এবং দুঃসাধ্য নয় যে আপনাদের সামনে যারা অডিয়েন্স রয়েছেন তারা এখানে সবাই শিক্ষক, সবাই বক্তব্য রাখতে পারে, শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে সবাই কথা বলতে পারেন।
তাই আমি দুই চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে মুখ্য আলোচক রয়েছেন, আলোচকবৃন্দ রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, ওনারাই বক্তব্য রাখবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের সম্ভবের বিনিময়ে আমাদের এই অর্জিত হয়েছে লাল সবুজের বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947 থেকে আজ অবধি যারা স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে, আমাদের আজকে তিনি ডিজিটাল বাংলাদেশের রূপান্তরিত করার ঘোষণা দেওয়ার জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি আমাদের সামনে আগামী নির্বাচন রয়েছে। যদি আমরা শিক্ষার মান উন্নয়ন করতে চাই, যদি আমরা ভালো পরিবেশে শিক্ষা দিতে চাই, তাহলে সরকারের ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। আমরা এর পূর্বে দেখেছি অনেক দেখেছি। কি দেখেছি? শিক্ষার্থীদের হাতে খাতা কলমের পরিবর্তে ছিল অস্ত্র। আজ যেখানে আমাদের শিক্ষকরা বলেছেন শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের কলেজে এবং স্কুলে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা দেখেছি বিগত দিন শিক্ষার্থীদেরকে কলেজে আনা হতো না, বিশ্ববিদ্যালয়ে আনা হতো না, তাকে কলমের পরিবর্তে অস্ত্র হাতে তুলে দিয়ে বাংলাদেশকে রণাঙ্গনে পরিণত করার ব্যবস্থা করা হতো। আমি বিশ্বাস করি আমরা যদি সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে পারি, তাহলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এই দেশের ক্ষমতাকে শাসন করতে পারেন, তাহলে আমরা বাংলার দেশ বিশ্বের দরবারে কেন আমরা নেতৃত্ব দিতে পারবো। গতদিন একজন বলেছে, বাবারে তুমি বার্তা এখানে শয়তানেও পারেন না নামাইতো। অর্থাৎ যে দেশকে দেখলে আমরা বয়ে পেতাম, কথা বলতাম না, সেই আমেরিকাতে আমরা বিদ্যাঙ্গুলি দেখে কথা বলতে পারছি। তার জন্য আমি বলতে পারি সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ। দক্ষিণ সীমা সন্ত্রী করেছে আজকের এই অডিটোরিয়ামে আমরা একত্রিত হয়েছি। দক্ষিণ সুরমা 3 আসনের সমস্ত শিক্ষকরা একই ছাতার নিচে আমরা আজকে আসতে পেরেছি বলে, এবং তার আয়োজক হিসেবে আমি দক্ষিণ সুরমা এর যে অভিভাবক আমাদের জননেতা ছিলেন 3 আসনের মাননীয়দেরকে আমি সম্মান কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই সদিচ্ছার কারণে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এখানে মুখ্য আলোচকরা আছেন, তারা শিক্ষার মান উন্নয়নের কথা বলবেন। আমার শুধু একটাই বলা, যে শিক্ষককে আজকে আমরা কেন প্রতিষ্ঠানে আনতে পারছি না। যদি আমরা বা আমাদের সরকার এটা ভাবে যে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমাদের সন্তানদেরকে আমরা স্মার্টফোন হাতে দিব না, কারণ ক্লাসে যখন আমরা ক্লাস করাই তখন দেখি ছাত্ররা ঘুমোচ্ছে, তার মানে তারা সারা রাত এই স্মার্টফোনে ছিল, যে কারণে তারা ক্লাসে আসার সকালে সেই তাগিদটা তাদের মধ্যে থাকে না, সেই শক্তিটা তাদের মধ্যে থাকে না। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক কিছু বলা যায়, শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে শিক্ষকের মান উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত, এবং এটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। আমি নিজে আজকে ভাগ্যবান মনে করছি নিজেকে যে আমরা
এই পুরো পরিবার, আমাদের যে অধ্যাপক পরিবার, তাদের সবার যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের আজকের জন্য একটা বিশেষ পাওনা হিসেবে আমরা এটা মনে করি। আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ সুরমা কলেজকে, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ সাহেবকে, এবং তারা যে কোশ্চেন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আবার ধন্যবাদ জানাচ্ছি তারই ব্যতিক্রমী একটা অনুষ্ঠানের আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে শুনিয়েছি জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ দিন। আজকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং তার টিম নিয়ে 3টি উপজেলার শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো যিনি শিক্ষা অনুরাগী একজন মানুষ। আমার চাকরি জীবনের এই প্রথম অভিজ্ঞতা, একজন সাংসদ তার সংসদীয় এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষার মান উন্নয়নের করণীয় নির্ধারণ করার চিন্তা করেন, এইরকম একটি মানুষকে আমরা আজকে পেয়েছি। তিনি হচ্ছেন সংসদ 3 আসনের আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমার খুব কাছের মানুষ। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটকে যিনি একটি রোল মডেল, একটি চমৎকার প্রতিষ্ঠানে পরিণত করার নেপথ্যে কাজ করে যাচ্ছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। আমার প্রাণের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2জন আলোচক, মুখ্য আলোচক এবং আলোচক 2জনকে। অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সকল অধ্যক্ষদের এবং আমার প্রিয় শিক্ষক আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন। আমি প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নিই। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সিলেট বিভাগের কিন্তু একটি বৃহত্তম কারিগরি প্রতিষ্ঠান, যেখানে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কার্যক্রম চলে। পাশাপাশি আমি সিলেট বিভাগের 93টি প্রতিষ্ঠান, 4টি জেলার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের পরিচালকের দায়িত্বে আছে। তো এইরকম একটি সুযোগ পাওয়া এবং আমার সকল প্রকৌশলীদের নিয়ে, আমার 50 জন শিক্ষক নিয়ে সাধারণ শিক্ষকদের সাথে একটা মিলন মেলার আয়োজনে আমাদের রাখা, এটা আমি অবশ্যই আই ফিল প্রাউড। আমি ব্যক্তিগত আলোচনা বক্তব্য বাড়াবো না, আমাদের এখানে মুখ্য আলোচক এবং আলোচক মহোদয় রয়েছেন। আমি একটা বিষয়ে আমাদের প্রিন্সিপাল স্যারদের দৃষ্টি আকর্ষণ করব, এমনকি আমাদের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা কিন্তু বারবারে প্রত্যেকে কিন্তু বলে যাচ্ছি, বিষয়টা একটু খেয়াল করবেন। আমি 2টি জায়গাতে নক করব। একটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে কিভাবে যাব, এই জায়গাতে আমি 2 মিনিট কথা বলবো। এবং এই যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে না, এই বিষয়ে আমার মনে হলো প্রত্যেকটা শিক্ষক আমাদের যারা বক্তব্য দিয়ে গেছেন, প্রত্যেকজনে একই কথা বলে গেছেন। আমরা কিন্তু এই বিষয়ে আমাদের শিক্ষক যারা আছেন কিংবা আমরা যারা অধ্যক্ষের চেয়ারে বসে আছি, আমরা কি এটার কোনো স্টাডি করেছি কেন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে না? এটা আমরা কিন্তু সবাই বলছি যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে না, সবাই বিমুখ। আমরা কিন্তু এটা কারণ খুঁজে পাচ্ছি না। আমাদের উচিত, আমাদের শিক্ষকের উচিত। আমি এমসি কলেজের একটা উদাহরণ দিই। আমি এমসি কলেজের ছাত্র। এমসি কলেজের কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ম্যাথমেটিক্স এক একটা ডিপার্টমেন্ট কিন্তু প্রায় 200, 300, 400 মিটার দূরে। আমি কেমিস্ট্রি ক্লাস মিস করেছি, কিন্তু বাংলা ক্লাস মিস করিনি। কারণ কি? একটাই কারণ, বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, ওই শিক্ষকরা এত বেশি আন্তরিক, শিক্ষার্থীদের ক্লাসে আনার প্রতি একজন অভিভাবকের ভূমিকায় ছিলেন, একজন বন্ধুর ভূমিকায় ছিলেন, একজন মেন্টরের ভূমিকায় ছিলেন, একজন ভালো গাইডের ভূমিকায় ছিলেন, একজন ভালো বাবার ভূমিকায় ছিলেন, একজন ভালো মায়ের ভূমিকায় ছিলেন, সর্বোপরি একজন আন্তরিক মানুষ হিসাবে ছিলেন। এই জন্য বলা হয় না, আমার ম্যাডাম কিন্তু চমৎকার উপস্থাপন করতেছেন,
a teacher teaches from the heart, not from the book. একজন ভালো শিক্ষক কিন্তু হৃদয় থেকে পড়ায়, বই থেকে পড়ায় না। সরি, সেখানে আমাদের শিক্ষকদের একটু দোষ আমি নিয়ে নিব, প্লিজ আপনারা কেউ কষ্ট নেবেন না। আমাদের শিক্ষকদের দোষটা কোথায় আমি বলি, আমরা শুধু শিক্ষার্থীদের বলতেছি স্মার্টফোন নিয়ে আসতেছে, রাত জাগতেছে, ক্লাসে আসে না, রাজনীতির গল্প দিয়ে গেছি, রাজনীতি নিষিদ্ধ। আমি আজকে এমপি মহোদয়ের সামনে বলবো, রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না, শুদ্ধ রাজনীতির কথা বলা উচিত, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ রাজনীতির চর্চা করা উচিত, এই কথাটা আমি বলবো। আমাদের শিক্ষকদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি অধ্যক্ষ হিসাবে বলবো, আপনাদেরই মানুষ, আমি শিক্ষক, যে খুব বেশি আমাদের সময় আমার বাবা আমরা যখন পড়ালেখা করি, আপনারা যখন পড়ালেখা করছেন, কেউ কি স্বীকার করবেন না আপনি টিচাররা কিন্তু বাসায় গিয়ে খোঁজ নিয়েছে আপনার ছাত্ররা পড়ালেখা করে কিনা। আমরা কিন্তু, আমি জানি আমার শিক্ষক কিন্তু আমার বাসায় খোঁজ নিয়েছে, আমার শিক্ষকরা। আপনারা শুধু যেমন এমসি কলেজ কিংবা এই যে আমি ব্লুবারের কথা বলি, পাইলট স্কুলে কিংবা ভালো ভালো স্কুল, আমাদের ক্যান্টনমেন্টের কথা বলি, শিক্ষকরা স্পেশালি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শিক্ষার্থীকে নক করে যে তুমি কালকে এই অ্যাসাইনমেন্ট নিয়ে আসবে। আমার ছেলে স্কুলে পড়ে, আমি দেখি আমার ছেলেকেও কিন্তু টিচাররা নক করে। এখন আমরা সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষক হয়ে আমাদের দোষটা কিন্তু ইনডাইরেক্টলি নিয়ে নিচ্ছি যে শিক্ষার্থীরা কলেজে আসে না। শিক্ষার্থীরা না আসার কারণ, আমি সেই বাংলা শিক্ষক নই, শিক্ষার্থী না আসার কারণ একটা কারণ দিচ্ছি, শিক্ষার্থী না আসার কারণ আমার সেই শিক্ষার্থীকে আমার প্রতি, আমি যে তার বাবা, আমি যে তার বন্ধু, আমি যে তার মেন্টর, আমি যে ভালো আন্তরিক, এই জায়গাটা আমি তার কাছে ক্লিয়ার করতে পারি না। আর স্মার্টফোনের কথা বলা হচ্ছে, এটা থাকবে, এইটা আমাদের থাকবে, আমাদের এই কারণে থাকবে। আপনারা সরকারের, আমি জানি আপনারা সবাই একটু জানেন, সরকারের কিন্তু শিক্ষা নীতিটা চেঞ্জ হয়ে আসছে। ক্লাস 6 এর বাচ্চারা কিন্তু আগের ওই পরীক্ষা পদ্ধতির মধ্যে নাই। এখন এই ছেলেটা জানবে কোথা থেকে? এই ছেলেটা বই পাচ্ছে না। সরি, আমি সংক্ষিপ্ত করবো। স্মার্টফোন থাকবে কিন্তু ছাত্রদের অ্যাসাইনমেন্ট দিয়ে অভিভাবকদের সাথে সমন্বয় করে ছাত্রদের ক্লাসে আনার বিষয়টি কিন্তু আপনারা মাথায় নেবেন। আমরা যেটা করি পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু আমরা অভিভাবক সম্মেলন করি। এই জন্য আপনাদের যারা বালাগঞ্জে আছেন, সরকারি বিভিন্ন কলেজে, বিভিন্ন ডিগ্রি কলেজে আছেন, আপনারা অভিভাবক সম্মেলন করবেন, প্রত্যেকটা ছাত্রের, প্রত্যেকটা শিক্ষার্থীদের বিষয়গুলি তুলে যাবেন, তাহলে শিক্ষার্থীরা কিন্তু আসবে। অভিভাবকদের অসচেতনতা কিন্তু একটি কারণ, যা করণীয় শীর্ষকে আমি দুটি পয়েন্ট বললাম। একটা হচ্ছে আন্তরিক শিক্ষক হওয়া, 2 নম্বর হচ্ছে অভিভাবকদের সচেতন করা। ও এইটা 2টা পয়েন্ট আপনারা আজকে আমার বক্তব্য থেকে নেবেন। আমি কারিগরি শিক্ষা নিয়ে 1 মিনিট কথা বলে আজকে যাবো, যেহেতু সুযোগটা আমি পেয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমরা এখানে যারা যতজন বসছি, অনেকেই হয়তো দেশের বাইরে বিদেশে গিয়েছেন, আমি দেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি। কারিগরি শিক্ষা ব্যতীত স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে মেইন স্ট্রিম শিক্ষা, আমি সাধারণ শিক্ষার মানুষ, আমি এমসি কলেজে পড়ছি, আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি থেকে পাস করা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে আপনার সন্তান আজকে যে ইন্টার সায়েন্সে আছে, আপনার সন্তান, আপনার পশ্চিম সন্তান যে ক্লাস 6 এ আছে, তাকে কারিগরি শিক্ষায় প্রবেশ করা, তাহলে আমাদের উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে। আর বিশ্বের যত উন্নত সমৃদ্ধ দেশ আছে, প্রত্যেকটা দেশ কিন্তু কারিগরি শিক্ষায় উন্নত। তাদের মেইন স্ট্রিম শিক্ষা হচ্ছে কারিগরি প্রযুক্তি শিক্ষা। যাক, আমি আর বক্তব্য বাড়াবো না, আমি আবারও ধন্যবাদ জানাবো, আমাদের কৃতজ্ঞতা জানাবো, এবং বিশেষ করে আজকের দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মহোদয় এত সুন্দর আয়োজনে আমাদেরকে সমবেত করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারি বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট বিভাগের এবং একজন অধ্যক্ষের মাধ্যমে আমার সহকর্মীকে নিয়ে অধ্যক্ষ এডিশনাল দায়িত্বে পরিচালকের চেয়ারে আছে। আপনাদের জানানোর কারণ, আপনাদের সাথে আমার সংযোগ কিন্তু 1 বছরের মধ্যে বাড়বে, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কারিগরি সংযোজনের গল্প প্রধানমন্ত্রী দিয়ে গেছেন, তখন আমার সাথে আপনাদের সংযোগ পাবে। সবাই ভালো থাকবেন। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠান সফল হবে এবং প্রত্যেকে আন্তরিক একজন শিক্ষক হিসাবে নিজেকে দাবি করবেন, ছাত্রদের প্রতি একটু ভালোবাসা রাখবেন। ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানের মূল আলোচক এবং আলোচক 1:30 মিনিটের মধ্যেই চলে যাবেন।
তা আমি পরবর্তী বক্তাগণকে অনুরোধ করবো যে আমাকে সেই দিকে দৃষ্টি রেখে বক্তব্য প্রদানের জন্য। আর আমাদের সম্মানিত শিক্ষক বন্ধুকে অনুরোধ করেছি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আমরা অল্প কিছুদিনের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আর পরবর্তী বক্তাগণকে অনুরোধ করতেছি যেহেতু আমাদের মুখ্য আলোচক এবং আলোচক তাদের ব্যস্ততার কারণে চলে যাবেন, সেই বিষয়ে দৃষ্টি রাখার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব রিহান নজরুল স্যারকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। স্যারের কথা প্রসঙ্গে একটা আন্তরিকতার শব্দটাকে কেন্দ্র করে একটা কথা বলতেই হয়। একটা সময় ছিল যখন সক্রেটিসের আমলে ওনার শিষ্য ছিলেন ক্রিস্টোফের। যিনি 6 মাস দূর থেকে প্রতিদিন আসেন স্যারের গল্প শোনার জন্য। ওনার থেকে এসেছিলেন ওনার শিষ্য ডায়াবেটিস, তারপরে এসেছিলেন জেনো ছিলেন স্টোইক ফিলোসফি বইটা। সেই ফিলোসফি যেটা রোমান এবং ইউরোপ সাম্রাজ্যকে 1000 বছর অবহিত করে রেখেছিল, সেই সাম্রাজ্যেরই উত্তরাধিকারে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি স্টোইক ফিলোসফি। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি চলে যাবেন, ওনারা ব্যস্ততা আছে, যার কারণে আমরা বক্তাগণকে অনুরোধ করবো সবাইকে যে প্রধান অতিথি আলোচক মুখ্য আলোচক সবার দিকে দৃষ্টি রেখে আপনারা বক্তব্য প্রদানের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনিও ওনার ব্যস্ততার জন্য চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। লতিফা সবজি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল আলম খান আমাদের আজকের অনুষ্ঠানে শুরু করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র কলেজের আলোক ভর্তিকা প্রফেসর মোহাম্মদ মুসুদ্দিন চৌধুরী স্যার, অধ্যক্ষ দক্ষিণ সুরমা কলেজ। আজকে প্রধান অতিথি হিসাবে আমরা পেয়েছি যিনি নান্দনিক সিলেট 3, এই নান্দনিক সিলেট 3 এর স্বপ্নদ্রষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। এখানে উপস্থিত আছেন আমাদের মুখ্য আলোচক এবং আলোচক, উপস্থিত আছেন আমাদের এই 3 উপজেলার প্রতিষ্ঠান কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান কর্মীগণ, এখানে উপস্থিত আছেন এই 7টি প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক মন্ডলী। আমরা এখানে অনেক আলোচনা শুনেছি, বিশেষ করে আমাদের শিক্ষকরা কলেজ ওয়াইজ যে বক্তব্যগুলো রেখেছেন অত্যন্ত প্রাঞ্জল। আসলে আমাদের আজকের এই সেমিনার, আজকের এই আয়োজন, এটি অবশ্যই নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এই এলাকার শিক্ষা বিস্তারে উজ্জ্বল অবদান রাখার প্রয়াস থেকেই কিন্তু তিনি আজকে আমাদেরকে এখানে জড়ো করেছেন। আমাদের সঞ্চালক শুরুতে বলেছিলেন একাডেমিক শিক্ষকদের মিলন মেলা। আমরা বিশ্বাস করি স্যার আপনার এই প্রয়াস দীর্ঘায়িত হোক ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলাকে অনেক দূরে নিয়ে গিয়েছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনার পাশে আছি, আপনাদের এই প্রয়াস অব্যাহত থাকবে এবং আমরা আজকে এখানে যে সমস্যাগুলোর কথা শুনলাম, আপনিও শুনলেন, আমরা সকলে মিলে স্ব অবস্থান থেকে এগুলোর যথার্থ সমাধানে আমরা সবাই প্রয়াসী হব। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ নির্বাচনী এলাকা আয়োজিত আজকের এই শিক্ষার মান উন্নয়নের মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের যাকে ঘিরে আমাদের আকর্ষণ, অত্র এই দক্ষিণাঞ্চলের যিনি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এই
দক্ষিণ সুরমা অঞ্চলকে যিনি নান্দনিক একটি এলাকা স্বপ্ন দেখেছিলেন, উনি আমাদের অত্যন্ত আপনজন এবং আমরা কিন্তু একই ইউনিয়নের ছিলাম, তেঁতুল ইউনিয়ন। পরবর্তী সময়ে উনি কামালবাজার ইউনিয়ন গঠন করেছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব উপস্থিত, এখানে বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য ইচ্ছা ছিল কিন্তু সময় নেই, শুধুমাত্র বলবো আজকে যাকে ঘিরে এবং যিনি আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আমরা এই অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পেয়েছি, এটা কিন্তু কখনো আয়োজন করা হয় না অতীতে। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজন করে আমাদেরকে ওনার সাথে বসার সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনার মতো জনদরদী, আপনার মতো শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের একটা আশা ছিল এই দক্ষিণ সুরমায় আমরা আপনার মতো একজন ইয়াং এনার্জেটিক এমপি মহোদয় দেখতে পাবো এবং সেটাই বাস্তবায়ন হয়েছে অতীতে। ইনশাআল্লাহ আগামীতেও আপনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যার যার অবস্থানকে কাজ করে যাব, এই কথা রেখেই এই কথা দিয়ে আপনাকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচক, মুখ্য আলোচক এবং প্রধান অতিথি, উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষক মন্ডলী, সহকর্ম মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক কথাই বলা ছিল, বলবো না, কারণ আমরা স্মার্ট নাগরিক এবং এখানে স্মার্ট পরিবেশটাই করবো। সেই জন্য এই স্মার্ট পরিবেশ তৈরি করার জন্য বলে দিচ্ছে যে বাংলাদেশ সরকারের যে স্মার্ট বাংলাদেশ করার জন্য যে 4টা কম্পোনেন্ট, তার মধ্যে একটা হচ্ছে স্মার্ট সিটিজেন, এবং এই স্মার্ট সিটিজেন তৈরি করার ক্ষেত্রে আমরা শিক্ষক যারা আছি তারা মনে হয় মুখ্য ভূমিকা পালন করতে পারি। কারণ স্মার্ট শিক্ষার্থী যদি আমরা তৈরি করতে পারি, স্মার্ট শিক্ষক যদি আমরা হতে পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে। পরিশেষে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমার শিক্ষা নিয়ে যিনি চিন্তা করেছেন। কিছুদিন আগেও তিনি ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের শিক্ষার মান যে কত নিম্নগামী সেটা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে আমার মনে হয় উনি এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আবারও উনি নির্বাচিত হয়ে আমাদের এই শিক্ষার ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে, এবং আপনারা সবাই জানেন যে উনি একজন শিক্ষক বান্ধব পরিবেশ এমপি, এবং আমি আশা করি যে এই উনার পরবর্তীতে আমরা উনাকে পাবো এবং এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি উন্নয়ন সম্ভব হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আজকে এই কলেজ শিক্ষার মান উন্নয়ন সেমিনারের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান অতিথি, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমা সংসদীয় এলাকার সম্মানিত সংসদ, উপস্থিত আজকের মুখ্য আলোচক এবং প্রধান এবং আলোচক, মঞ্চে ভূমিষ্ঠ বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, সবার প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা।
আজকের এই অনুষ্ঠানটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ সময়ে উপস্থিত। আমি এইভাবে একটি সেমিনার, বিশেষত শিক্ষার মান উন্নয়নে সেমিনারের ধারাবাহিকতা কথা মতে আমাদের মাননীয় সংসদ সদস্য মাধ্যমিক পর্যায়ে করেছেন, এখন কলেজ পর্যায়ে করতেছেন। আমি আমার কলেজের পক্ষ থেকে মাননীয় সংসদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আমরা যৌক্তিক এবং সারগর্ভ আলোচনা শুনব। আমি শুধু একটি কথায় বলে শেষ করব, শিক্ষা, দার্শনিক প্লেটো বলেছিলেন, adaptability with the changing situation is education। তো আমাদের সময় এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সাথে সঙ্গতি রেখে আধুনিক বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য উন্নত দেশ এর সাথে সমন্বয় সাধন করার জন্য এই শিক্ষার মান উন্নয়ন একান্ত প্রয়োজন। এবং সেই আত্মবাক্যকে সম্মুখভাবে উপলব্ধি করে আমাদের মাননীয় এমপি মহোদয় এই উদ্যোগ করেছেন। আমি বালাগঞ্জ কলেজের শিক্ষক, কিন্তু শিক্ষক হিসাবে আমি শুধু বালাগঞ্জ কলেজের শিক্ষক না, আমি একজন সমাজের শিক্ষক। সমাজকে এগিয়ে নিয়ে যেতে, সমাজের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে, আধুনিক বাংলাদেশকে করতে, যেমন আমরা প্রকল্প 2022 পর্যন্ত করেছি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে আজ কম্পিউটার জানে, কম্পিউটার বুঝে। আমরা শিক্ষকরা যেরকম বিভিন্ন অগ্রগতি দাবি অংশীদার এবং তার জন্য কৃতিত্ব দাবি করি, আমরা সেই অংশীদার এবং কৃতিত্ব দাবি করব সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে শিক্ষক বিশেষত ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সেলফ ডিপেন্ডেন্স, সেলফ রেসপেক্ট তৈরি করার জন্য আমরা কাজ করব। এবং অপ্রিয় হলেও আমাদের যে লিমিটেশন এবং আমাদের যে শর্টকামিংস আছে, আমরা তা উত্তরণ করার চেষ্টা করব। আমরা আগামীতে আমাদের মাননীয় সংসদের এই মহান উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমরা তার সাথে থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুন্দর প্রত্যাশার জয় হোক, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমরা আজকে এই সেমিনারে বিশেষ পর্ব যাদের বক্তব্য শোনার জন্য আমরা ছিলাম। আমরা আজকে এই সেমিনারের আয়োজক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল ওনার সেমিনারের বক্তব্য ওনাদের ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ের শিক্ষা মান উন্নয়ন শীর্ষক যে সেমিনার, তার আয়োজক এই দক্ষিণ সুরমা সরকারি কলেজের আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর মোহাম্মদ মোস্তফিজুল স্যার, এবং আমাদের এখানকার প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এবং প্রফেসর ডক্টর মাজহারুল হাসান মজুমদার, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, ব্যবস্থাপনা ও ব্যবসায়ী প্রশাসন বিভাগ অনুষদ, এবং এখানে উপস্থিত যারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন। আপনারা আসলে অনেকক্ষণ ধরেই অনেক বক্তব্য শুনেছেন এবং অনেক বিষয়, আপনারা যেহেতু শিক্ষক, এই কনস্টিটিউয়েন্সির যত কলেজ আছে সবগুলো কলেজেরই শিক্ষক আছেন, আপনারা নিজেরাও জানেন আসলে আমাদের অনেক প্রবলেম, কি কি জায়গায় আসলে মান উন্নয়ন সম্ভব। তার পাশাপাশি আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আমরা জানি আমাদের ভিশন 2041, আমাদের বঙ্গবন্ধু স্বপ্নের যে সোনার বাংলা, এই সোনার বাংলা এই 2041 সালে আমরা একটা উন্নত দেশে যাব।
এই উন্নতির দেশে যাওয়ার জন্য আমাদের আসলে শিক্ষা একটা অপরিহার্য অংশ। আমরা জানি মানব সম্পদ উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট, এই হিউম্যান ডেভেলপমেন্ট আসলে মূলত দুইটা জায়গায়, সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুইটাকে টার্গেট করে আমাদের কিন্তু ভিশন 2041 সাজানো হয়েছে, কিভাবে আমরা ওই জায়গায় যেতে পারি। তার পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা এই সময়টাকে আমরা মিস করতে পারবো না। কারণ এই 2041 কেন আমরা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা অনেক গবেষণা করেই কিন্তু করা হয়েছে। আপনারা জানেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনমিতিক লভ্যাংশ নামে একটা টার্ম আছে। এটা হচ্ছে যে আমাদের ইয়াং যে পপুলেশন, ইয়াং জেনারেশন, যেটা আমাদের যে এভারেজ বয়স যেটা, এইটা 25 থেকে 26 বছর, এই বয়সের এরা হচ্ছে সবচেয়ে বেশি কর্মক্ষম, তাদের দুই হাত পা এবং তারা তরুণ। এই সময়টা 2041 সালে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা দেশের একটা পর্যায় থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের, যে এরপরে আসলে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে, সবকিছু উন্নত হচ্ছে। তো তার পাশাপাশি দেখা যায় যে আমাদের আসলে এই বয়সটা গড় এভারেজ বয়সটা বেড়ে যায়। এভারেজ বয়স যখন বেড়ে যাবে দেশটা কিন্তু ওই জায়গায় স্টপ হয়ে যায় বা স্টার্ট হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু 2041 ভিতরে আপনাদের আমাদের সবার অনেক বেশি কর্তব্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আরেকটা বিষয় আছে আমাদের দেশের, আমি প্রবলেম গুলো আগে একটু বলছি। আরেকটা হচ্ছে আমরা বলি, আমি আসলে এখানে যদিও আমাদের সাধারণ সম্পাদক সাবেক শিক্ষক সমিতি আমাদের 566 জন শিক্ষক, এর পাশাপাশি আমি যদি অর্থনীতির একজন অধ্যাপক। তো এই জায়গায় সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে মিডিল ইনকাম ট্র্যাপ। আমরা বলছি আমরা মধ্যম আয়ের দেশে চলে গেছি। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিশ্বের অনেক দেশ মধ্যম আয়ে গিয়ে কিন্তু ট্র্যাপে একটা ফাঁদে পড়ে যায়। এই মিডিল ইনকাম ট্র্যাপ কেন? কারণ আপনারা এখন দেখতে পাবেন আমাদের গার্মেন্টস শ্রমিকরা তাদের উচ্চ মজুরির জন্য চেষ্টা করছে। ঠিক আছে, এটা যখন আস্তে আস্তে বাড়ে তখন ওই আমাদের এই গার্মেন্টস মালিকরা তাদের গার্মেন্টস নিয়ে যাবে কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশে। এইটা কিন্তু অনেক দেশের ঘটেছে, আপনারা জানেন ব্রাজিল এবং আরো অনেক দেশ এরকম আছে। ব্রাজিল একটা বড় উদাহরণ, যারা আমাদের মিডিল ইনকাম ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। আজকে থেকে 30-40 বছর আগে তারা ইন্ডিয়ার মতো, চায়নার মতো, আমাদের মতো অনেক উন্নয়ন করেছিল, কিন্তু এই জায়গায় আটকে গেছে। শুধুমাত্র সাউথ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই রিসেন্ট টাইমের মাঝে এই মিডিল ইনকাম ট্র্যাপটাকে কি করেছে, যে এটা ভেঙে সামনের দিকে যেতে পেরেছে। আপনারা জানেন কি, এই যে মিডিল ইনকাম ট্র্যাপ থেকে বের হওয়ার একটাই উপায় হচ্ছে আপনার ওন ইনোভেশন এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে নিজের পড়ালেখা নিজের মতো করে তৈরি করতে হবে। অন্য দেশের যে কপি, যে আমরা যেটা করছি, অন্য দেশের গবেষণা শুধু আমার দেশে এনে আমরা অ্যাপ্লিকেশন করছি, এইটা কিন্তু যার টাকা আছে আমাদের ব্যবসায়ীরা অন্য দেশে অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের শিক্ষা এবং গবেষণার মানটা সামনের দিকে অনেক অনেক আগাতে হবে, না হলে আমরা কিন্তু এই জায়গায় আটকে যাব। এই কারণে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এজন্য আপনারা জানেন বাংলাদেশ সরকার ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনকিউএফ নামে একটা জিনিস করেছে এবং বাংলাদেশ এক্সিডিশন কাউন্সিল। এই দুইটার মূল উদ্দেশ্য হচ্ছে অবজেক্টিভ বেসড এডুকেশন। অবজেক্টিভ বেসড মানে একটা স্টুডেন্ট আপনার এখানে আসছে, পড়ছে, তার এই পড়ার পরে সে কি করতে পারবে, তার আসলে মার্কেটে তার ভ্যালু কি হবে, এগুলা তাকে জানতে হবে, আগে থেকে জানাতে হবে। না হলে তার মাঝে এই প্রবণতা থাকবে ক্লাসে এসে ঘুমানো বা ক্লাসে অংশগ্রহণ না করা। ক্লাসে টানার জন্য আসলে আপনারা অনেক বক্তব্য দিয়ে গেছেন, আমাদের অভিভাবকদের অনেক ভূমিকা আছে। তার পাশাপাশি আমাদের কলেজগুলোর যে এলুমনাই, যারা সাকসেসফুল এলুমনাই, ঠিক আছে, তাদেরকেও কিন্তু এনগেজ করতে হবে। যারা এখান থেকে পাস করে গেছেন আগে, তাদেরকে যদি আপনারা পলিটিক্স এর বাইরে গিয়ে আপনারা যে যে জায়গায় উন্নত আছে তাদেরকে আপনারা ক্লাসে নিয়ে আসেন, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসেন, তাদের মাঝে একটা কি হবে, একটা আশার সঞ্চার হবে যে না, আমি এখান থেকে এই কলেজ থেকে পড়ে আমি ওই জায়গায় যেতে পারবো। এই বিষয়টা, তাদের স্বপ্নটা আপনাদের জাগ্রত করতে হবে। কারণ তার কষ্টটা, তার পড়ালেখাটা কিন্তু আসলে ছাত্রছাত্রী তার নিজে থেকেই করবে, কিন্তু আপনারা দেখান, কিন্তু ওইটা আরো বাড়াতে হবে, এলুমনাই এনগেজমেন্ট বাড়াতে হবে। আমি আশা করি এটা, এবং এটা বাংলাদেশ সরকারেরও কিন্তু এই যে আমি যেটা বললাম বাংলাদেশ এক্সিডিশন কাউন্সিল, তারা বলেছে আমাদের সিলেবাস থেকে শুরু করে কারিকুলাম সব জায়গায় আমাদের এলুমনাইদের কি করতে হবে, এনগেজ রাখতে হবে। এই এনগেজমেন্টের পাশাপাশি আপনারা যেটা করতে হবে যে তাকে ওই এই পড়ার পরে এই যে ধরেন আমাদের তাকে কিন্তু রিয়েল লাইফের এক্সাম্পল দিতে হবে। আমাদের সিলেট অঞ্চলের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে আমাদের বাইরে, প্রবলেম আমি বলবো না, এটা অনেক ক্ষেত্রে প্রসপেক্ট, বিদেশে চলে যাওয়া। দেখা যায় ক্লাসের পড়া থেকে আইএলটিএস দিয়ে বাইরে যাবে বা বিদেশে যাওয়ার একটা প্রবণতা থাকে, পড়ার জন্য পড়া। কিন্তু এই জায়গায় তাকে বোঝাতে হবে আমি আসলে
শাহজালালের মাঝখানে আমি পিএইচডি অস্ট্রেলিয়া করেছি। এখন ম্যাকওয়ার ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে সিডনি শহরে, ওখানে 2 বছর মানে শিক্ষকতা করেছি। ওই জায়গায় দেখেছি অনেক নেপালিজ আর ইন্ডিয়ান স্টুডেন্টস, তারা আমাদের থেকেও খারাপ মানের কলেজ থেকে পাশ করে ওখানে মাস্টার্স করছে। এই যে তারা করছে কারণ তারা ভীষণটা বড়, তার স্বপ্নটা বড়, তাদের সিস্টেমে স্বপ্নটা দেখাতে পেরেছে। আমি আশা করব আমাদের এই কলেজের স্টুডেন্টদেরকে আপনারা বলেন যে ঠিক আছে তোমরা বাইরে যাও, কিন্তু অ্যাটলিস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করো, এবং আপনারা কিভাবে বাইরে মাস্টার্স করতে পারে উইথ স্কলারশিপ, তারা অনেকে কিন্তু ফান্ডিংও পেয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে সম্ভব, কারণ আপনারা জানেন আমরা একটু আগে আমাদের মুখ্য আলোচক সহ আমরা পার্কভিউ মেডিকেল কলেজ এইটার একটা পরিদর্শন ছিল সরকারের পক্ষ থেকে, ওইটা করে এসেছি। তো ওইখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান আর নেপালি স্টুডেন্ট আছে, মানে একটা আমাদের আগে ব্যবহৃত আছে। তাদের কিন্তু শিক্ষার মান ইন্ডিয়াতে অনেক ভালো, নেপালে কিন্তু এত ভালো হয় নাই। তারপরেও তারা উচ্চশিক্ষায় ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গায় কিন্তু হায়ার এডুকেশনে তারা ঢুকছে আমাদের থেকেও খারাপ কলেজের শিক্ষা নিয়ে। তো তারা কিভাবে করতে পারছে, এটা আমি আশা করবো আপনারা এই স্বপ্নটা বুঝাতে পারলেই তারা এই জায়গায় যেতে পারবে। আর আজকে আসলে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের যে এমপি মহোদয় আছেন, উনার যে এই যে গেট টুগেদারটা এটা খুবই প্রয়োজন, এবং আমি আশা করব এটা রেগুলার বেসিসে হবে। আপনাদের নিজেদের মাঝে এই যে আন্তরিক যে ভালোবাসা এবং কিভাবে একটা অঞ্চলকে তুলে নেওয়া যায় এটা আরো বড় হবে, এবং সিলেট অঞ্চলে উচ্চশিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমি এগুলো বলবো, একটু আগে এমপি মহোদয়কে বলছি আমি জিএসটি গুচ্ছভুক্ত যে 22টা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিরও আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। তো এখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টের এগ্রিগেটলি জানেন না, কিন্তু আমি জানি তার মূল স্থায়ী ঠিকানা কোন জায়গায় পড়ালেখা। এখন আমাদের এই সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ইভেন 22টা গুচ্ছেও কিন্তু সিলেট বিভাগের 4টা জেলা অংশগ্রহণ অনেক কম। এই জায়গায় আমাদের ঘাটতি আছে। আপনারা, আমি আশা করব এই জায়গায় যাতে আমাদের ভালো একটা আউটপুট আমরা পেতে পারি, এটা আশা রাখছি। এবং আপনাদের ভবিষ্যতে আমাদের এখানে আমার অনেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই আছেন, আরো অনেক আমার ছাত্রছাত্রীও আছেন এখানে। সবাইকে, এছাড়াও যারা আছেন আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের ওতপ্রোতভাবে এনগেজমেন্টটা বাড়াবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কারণ আপনার আজকের এই সেমিনারে আমাদের তার ভবিষ্যতে ভাবনা হচ্ছে। আমি এত সুন্দর প্ল্যাটফর্ম পাবো না, একটা কথা আমার মনের ভিতরে আছে স্যার। আমরা শিক্ষিত অনেক মানুষ পেয়েছি, কারণ বাংলাদেশের ইতিহাস শুনে আমাদের শিক্ষিত অনেক মানুষ আছেন, কিন্তু শিক্ষিত বিবেকের গণনের অভাব। শিক্ষিত বিবেক যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। কারণ ইংরেজির যে সংখ্যাটা এখন এগিয়ে যাচ্ছে সেখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে মূল্যবোধের। আমি যতটুকু ডকুমেন্টে পড়েছি স্যার, আমি দেখেছি জাপান কগনিশন, অ্যাফেকশন এন্ড কোহেশন, যেটা মূল্যবোধকে তৈরি করে। তারা বাচ্চাদেরকে 6 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা থেকে কিন্তু মূল্যবোধ শেখায়, নৈতিকতা শেখায়। এখানে কোনো ধরনের একাডেমিক শিক্ষা থাকে না। আজকে জাপান সম্পর্কে গুগলে যদি সার্চ করা হয় তখন শব্দ আসে বিনয়ী দেশ। আমরা দেখেছি ফুটবল জাতীয় বিশ্বকাপ হলে পরিচ্ছন্নতা, মূল্যবোধ, বিনয়, মেডিকেশন, এডুকেশন, তাদের ডেডিকেশন কাজের প্রতি প্রত্যেকটা জিনিস জাপান আমাদেরকে শিক্ষা দিতে পারে। বঙ্গবন্ধু দিয়েছিলেন জাপান সফর করার জন্য। আমাদের তো সার্টিফিকেটের মহলে কথা বলার কোনো সুযোগ হয় না। আমি জানতে চাই, এশিয়ার একটা দেশ, দ্বিতীয় অর্থনৈতিক বিশ্ব পরাশক্তি দেশ, দ্বিতীয় অর্থনৈতিক দেশ, জাপান খুব বেশি টাকা আমাদেরকে স্বাধীনতা পায়নি। 47 পরে ওদের ব্রিটিশ এলাকার ফ্রন্টে গিয়েছিলেন স্যার। শুধু শিক্ষা এবং শিক্ষক, ওদের বাড়িতে ভিআইপি মর্যাদা পায় শিক্ষক, ওদের জন্য ভিআইপি রোড থাকে, জাতীয় ফ্ল্যাগ থাকে শিক্ষকের বাড়িতে। শুধুমাত্র শিক্ষা এবং শিক্ষককে গুরুত্ব দিয়ে আজকে জাপান পরাশক্তি একটা দেশ, যেখানে প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। প্রতিদিন 5-6টা ভূমিকম্প হয়, 100টার চেয়ে বেশি ভূমিকম্প হয় সারা বছরে। অথচ প্রাকৃতিক সম্পদের ভরপুর আমাদের একটা দেশটা স্যার, যেখানে 3বার ফসল হয়, 230টা নদীটার বুকের ভিতরে দিয়ে যায়। বঙ্গোপসাগরের উপরে যে হিউমিডিটি আছে, বাংলাদেশের মধ্যে বৃষ্টির অভাব করে না। এর চেয়ে বড় কথা হচ্ছে স্যার, আমরা সবাই আন্তরিক, অনেক জনসম্পদ আমাদের আছে। কানাডা এটা হতে পারে অনেক বড় দেশ, কিন্তু ওরা এত মানুষ ডাকে কেন? এখানে মানুষ বেশি থাকে কেন? অবশ্যই শুধু কাছে শান্তি আছে, সমৃদ্ধি আছে। আমরা কেন জানি না স্যার? কেন জানি না? আমাদের শিক্ষা এবং আমাদের নীতির মহৎ জাপান আমাদের এশিয়ার দেশ, আমরা ফিনল্যান্ডের শিক্ষা দিব কেন? ফিনল্যান্ড আমাদের ইউরোপ সংস্কৃতি থেকে আলাদা, আমরা কেউ বিরোধী হতে পারি না স্যার। আমরা অবশ্যই মূল্যবোধ
আমাদের বড় বেশি শিক্ষিত বিবেকের দরকার। ধন্যবাদ তাকে খুব সুন্দর বক্তব্য নিয়ে আসার জন্য। এবারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন অনুষদের ডিন আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর মাসুদ মোহাম্মদ স্যারকে মজুমদার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ। আমাদের দেশে রাজনীতিবিদরা বলতে পছন্দ করেন, জনগণকে শোনার কোনো প্রবণতা তাদের ভেতর নেই। কিন্তু এই প্রথম আমি খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে একজন জনপ্রতিনিধি স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনতে চাচ্ছেন, কলেজ শিক্ষকদের কাছ থেকে শুনতে চাচ্ছেন কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে তাকে কি করতে হবে। এটা আমাদের জন্য খুব বড় একটা সুসংবাদ। এটা আমাদের সংস্কৃতিতে নেই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নেই। আমি তাকে সাধুবাদ জানাই। মে গড ব্লেস ইউ। আজকের সেমিনারে উপজীব্য হচ্ছে 3টি উপজেলার কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে কি করণীয় সেটা নির্ধারণ করা। তার মানে কলেজ পর্যায়ে শিক্ষার মান ঠিক নেই, এটি সত্য। স্বাধীনতার 50, 52, 53 বছর পর এসে আমাকে ভাবতে হচ্ছে যে কলেজ পর্যায়ে শিক্ষার মান কেন ঠিক নেই, কিভাবে ঠিক করতে হবে। এটা জাতি হিসেবে বড় দুর্ভাগ্যের বিষয়, ভীষণ দুর্ভাগ্যের বিষয়। আমাদের এমনটি হবার কথা ছিল না। 75-এ পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর এই পথভ্রষ্ট জাতিকে আবার স্থান করতে, আবার নতুন সঠিক পথের দিশা দিতে দিতে সামরিক জান্তা সরকারগুলো যে ভয়াবহ কাণ্ড এবং ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ, তার প্রভাব হচ্ছে আমরা এখনো কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে ভাবছি। যদি স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারের ধারাবাহিকতা থাকতো, যদি সামরিক শাসন না থাকতো, তাহলে এমনটি হতো না। পৃথিবীর কোথাও হয়নি যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণের শাসন নির্বিঘ্নে চলেছে। যাই হোক, শিক্ষার মান উন্নয়নে মাননীয় সংসদ সদস্য অনেক কথাই বলা যায়, আমি সেদিকে যাচ্ছি না। যেহেতু শিক্ষকদের মিলন মেলা, আমি নিজে একজন শিক্ষক, আমি শিক্ষকরা কিভাবে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন সেই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। আর সেই শেয়ারিং করতে গিয়ে যদি ব্যক্তিগতভাবে কারোর কেউ আঘাত পেয়ে থাকেন, সেজন্য আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই শিক্ষক, ক্লাসে পড়ানো আমাদের প্রধান কাজ। বলুন তো, ক্লাসে ঢোকার আগে যে বিষয়টা পড়াবো, কতজন আমরা সত্যি সত্যি প্রস্তুতি নিয়ে ক্লাসে ঢুকি? একজন না। 1% শিক্ষক হয়তো 1% হতে পারে। মেজরিটি শিক্ষক কোন ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া ক্লাসে চলে যান। আমরা নামাজ পড়ি, তাই না? খেয়াল করে দেখুন, নামাজ হচ্ছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সাথে আমার মেলবন্ধন ঘটানো এবং তার কাছে প্রার্থনা করা। তার আগে আমরা ওযু করি না? অর্থাৎ এই দুনিয়াবী কর্মকাণ্ড থেকে আমি নিজেকে পৃথক করে নিচ্ছি। তারপর জায়নামাজে দাঁড়াই, নিয়ত বাঁধি, অর্থাৎ দুনিয়াবী কাজ থেকে আরো নিজেকে আলাদা করে নিলাম। তারপর সানা পড়ি না? তারপর সূরা শুরু করি, নাকি কেরাত শুরু করি।
ক্লাস শুরুর আগে কতজন আমরা বুনিয়াদী কর্মকাণ্ড থেকে চিন্তাগত ভাবে মানসিক ভাবে নিজেদেরকে ফারাক করে নেই? শিক্ষক মিলনায়তনে বসে সহকর্মীদের সাথে একটা ফালতু বিষয়ে গল্প গুজব করছিলাম, ক্লাসের ঘন্টা করলো, ঠাস করে উঠে কলমটা নিয়ে চলে গেলাম, ক্লাসে গল্প শুরু করে দিলাম। শিক্ষাদান অত সোজা না, অত সোজা জিনিস না করানো। এখানে নিয়ত বাঁধার কিছু নেই, তারপর আপনাকে নিয়ত বাঁধতে হবে। এখানে সারা পড়বার কিছু নেই, তারপর আপনাকে সারা পড়তে হবে। আপনার সারা আপনি তৈরি করবেন যদি আপনি চান যে আপনার শিক্ষার্থীরা ক্লাসে আসবে। শিক্ষকদের বেশভূষা, কতজন শিক্ষক গোসল করে শিক্ষা প্রতিষ্ঠানে যান প্রতিনিয়ত, প্রতিদিন? আমরা ক্লাসে দাঁড়িয়ে দাঁড়াবো, ছাত্রীদের সামনে আদর্শ হব, আমাদের পোশাক আশাক কতজনের পরিসীমিত থাকে? আমরা কতজন খেয়াল করি যে আমি কি করছি আজকে? খেয়াল করে কতজন পোশাক করি বলুন তো, বুকে হাত দিয়ে বলুন। আমি যে বলছি শিক্ষার্থীরা ক্লাসে আসে না, শিক্ষার্থীরা ক্লাসে আসে না, ওরা আসবে কিভাবে? ওরা আমার ভেতরে কোনো আকর্ষণ পায় না, ওরা আমার কথায় কোনো দিশা পায় না। তার চেয়ে বাইরে ঘুরা মোবাইল টিপা ওরা অনেক অনেক বেশি ইফেক্টিভ মনে করে। শিক্ষক মিলনায়তনে বসে কজন শিক্ষক পাঠ্যক্রমিক বিষয় নিয়ে আলোচনা করেন? নিজেকে জিজ্ঞেস করুন তো। দৈনিক যদি 5 ঘন্টা কলেজে থাকেন, কয় মিনিট পড়াশোনা নিয়ে কথা বলেন শিক্ষকরা পারস্পরিক ভাবে? কথা হয় না। যা হয় পরচর্চা, দ্বিমত, ফালতু আলোচনা, পচা রাজনীতি, এসব। শিক্ষার আলোচনা ওখানে নাই। সুতরাং বড়ই তো বলো, সর্ব অঙ্গে ব্যথা, কবিরাজ দেখে লাভ কি? তাহলে করণীয় কি? করণীয় একটা, আগে নিজে সংশোধন হওয়া। শিক্ষক হিসেবে প্লিজ বসুন, আমাকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। বসুন আপনারা, বসুন আপনারা, বসুন আপনারা, প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের প্রতিদ্বন্দ্বী নই। আমি আপনাদের প্রতিদ্বন্দ্বী নেই। প্লিজ বসুন, প্লিজ বসুন, প্লিজ বসুন। আমি কিন্তু বরপট্টা শিক্ষকদের কথা বলছি, আমি ব্যক্তিগত কারোর কথা বলছি না। আমি কিন্তু সবার কথা বলিনি।